তুমি যদি ছাদ থেকে একটি আপেল ফেলে দাও তাহলে কি হতে পারে? আচ্ছা, আপেলটা নিচেই বা কেন পড়লো? এ সম্পর্কিত যে একটি মজার ঘটনা আছে তা কি তুমি জানো? চলো প্রথমেই সেই মজার গল্প দিয়ে শুরু করি। একদিন এক মহান বিজ্ঞানী আপেল গাছের নিচে বসেছিলেন। হঠাৎ করে গাছ থেকে একটি আপেল তার মাথার উপর পড়লো। এরকম একটি আপেল আমাদের মাথায় পড়লে আমরা সেই আপেলটি মজা করে খেয়ে ফেলতাম, তাই না? কিন্তু তিনি তো বিজ্ঞানী, তাই তিনি আপেলটি পড়ার সাথে সাথে খেলেন না, বরং তিনি এটি নিয়ে চিন্তায় ডুব দিলেন। ভাবতে শুরু করলেন, আপেলটি কেন উপরের দিকে গেল না, কেন নিচের দিকে পড়লো। তুমি কি কখনো এভাবে ভেবে দেখেছো? নিশ্চয়ই এতক্ষণে মহান এই বিজ্ঞানীর নাম বুঝে গেছো। তিনি হলেন স্যার আইজ্যাক নিউটন। যদিও এই গল্পটির সত্যতা নিয়ে কনফিউশন আছে, তাতে কি, ব্যাপারটা তো ইন্টারেস্টিং, তাই না? তুমি যাই কিছু উপরের দিকে ছুড়ে দাও না কেন, তা কিন্তু একসময় মাটিতে ফিরে আসবে। এ কারণেই কেউ উঁচু জায়গা থেকে লাফ দিলে মাটিতে পড়ে যায়। ব্যাপারটা কিন্তু রিস্কি, তাই লাফ দিতে যেও না যেন। এই ঘটনাগুলোর পিছনে একটা রিজন আছে, যেটা হলো মহাকর্ষ। আজকের পর্বে আমরা এই মহাকর্ষ নিয়ে আলোচনা করব। আপেল নিয়ে চিন্তা করতে করতে স্যার নিউটন একটা থিওরি বের করেন। থিওরিটা হলো, আমাদের এই পৃথিবী সবকিছুকে নিজের দিকে টানতে চায়, মানে আকর্ষণ করে। এর জন্য তিনি হালকা ভারী বেশ কিছু বস্তু নিয়ে পরীক্ষা করেন। সবকটি বস্তুই ছোড়ার পর একসময় নিচে ফিরে আসে। কিন্তু তার চিন্তা এখানেই থেমে যায়নি, তিনি আরো ভাবতে থাকেন ঘটনাগুলো নিয়ে। ভাবতে ভাবতে তিনি আরেকটা থিওরি বের করেন, সেটা হলো শুধু পৃথিবী নয়, মহাবিশ্বের সকল বস্তুই একে অপরকে নিজের দিকে টানতে চায় বা আকর্ষণ করে। কি বিশ্বাস হচ্ছে না? ব্যাপারটা কিন্তু আসলেই ঘটে। মনে করো তুমি আর তোমার ক্লোজ ফ্রেন্ড দাঁড়িয়ে আছো। নিউটনের থিওরি অনুযায়ী তোমরা একজন আরেকজনকে নিজেদের দিকে একই পরিমাণ বলে টানবে। তুমি হয়তো ভাবছো, নিজেদের দিকে টানলে পজিশন চেঞ্জ হচ্ছে না কেন, কেন একজন আরেকজনের দিকে চলে যাচ্ছ না? এই প্রশ্নের উত্তর আমরা এই লেসনের শেষের দিকে দেখব। এই ব্যাপারটা ক্লিয়ার করতে নিউটন তার বিখ্যাত মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। তিনি বলেন, মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরের উপর বল প্রয়োগ করে বা আকর্ষণ করে, যা মহাকর্ষ বল। কিন্তু এই বলের মান কেমন হবে, সেটা নিয়েও তিনি বলেছেন। এই আকর্ষণ বলের মান কয়েকটি বিষয়ের উপর ডিপেন্ড করে। একটি হলো যে বস্তু দুটির মধ্যে আকর্ষণ বল বের করতে চাও তাদের ভর, এবং আরেকটি হলো এদের মধ্যবর্তী দূরত্ব। ভর বেশি হলে এই বলের মান বেশি হবে, আবার দূরত্ব যত কম মহাকর্ষ বলের মান তত বেশি। আরেকটা কথা বলে রাখা বেটার, সেটা হলো বল কিন্তু ইচ্ছে মতো যে কোনো দিকে ক্রিয়া করবে না, বস্তু দুটি সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে চলো এবার সূত্রটি দেখে নেওয়া যাক। আশা করি বুঝতে পেরেছো। চলো এখন এই সূত্রটি একটু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আকারে দেখি। ধরো এই আপেলটির ভর m1। এখন অপর আপেলের অর্ধেক তুমি খেয়ে ফেললে, যার ভর ধরে নাও m2। আপেল দুটিকে কিছুটা দূরে রেখে দাও, ধরে নাও এদের মধ্যবর্তী দূরত্ব d। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আপেল দুটির মধ্যবর্তী আকর্ষণ বল হবে এদের ভর m1 ও m2 এর গুণফলের সমানুপাতিক, এবং দূরত্ব d এর বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এদের একত্রে করে পাই এরকম। তুমি যদি আপেল দুটি আরো বড় নিতে, তাহলে এর ভর বেড়ে যেত এবং সেই সাথে বলের মানও বাড়তো। ঠিক একইভাবে ভর না বাড়িয়ে যদি শুধু এদের দূরত্ব বাড়িয়ে নাও, তাহলে কিন্তু বল কমে যাবে। মজার বিষয় হচ্ছে, আকর্ষণ বলের এই মান কিন্তু বস্তুদ্বয়ের আকৃতি বা প্রকৃতির উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে শুধু এদের ভর ও দূরত্বের উপর। অর্থাৎ গোলাকার আপেল না নিয়ে যদি একই ভরের 4 গুণা কোনো বস্তু নিতে বা আপেলের জায়গায় কমলা নিতে, তাহলে বলের মান একই থাকতো, কারণ ভর তো চেঞ্জ হয়নি। একইভাবে এই আপেল দুটিকে যদি স্পেসে রাখা হয়, তাহলেও একই ভর এবং দূরত্বের জন্য বলের মান একই পাবো। অর্থাৎ মাধ্যমের প্রকৃতির উপরও মহাকর্ষ বলের মান ডিপেন্ড করে না। এখন আবার ইকুয়েশনে চলে যাওয়া যাক। এখন বলটিকে পরিমাপ করতে সমানুপাতিক চিহ্নের বদলে আমাদের একটি সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হবে। বিজ্ঞানীরা অনেক কাঠখড় পুড়িয়ে এই ধ্রুবকটি বের করেন এবং নাম দেন বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। একে ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করা হয়, আর জি এর সংজ্ঞা এভাবে দেওয়া হয়। অর্থাৎ তুমি যদি 1 কেজির দুটি আপেলকে 1 মিটার দূরে রাখো, তাহলে এরা একে অপরকে যে বলে আকর্ষণ করবে তাই মহাকর্ষীয় ধ্রুবক। আর এর মান হলো এরকম। মহাকর্ষীয় ধ্রুবক জি কে সর্বজনীন ধ্রুবক বলা হয়, কারণ এর মান কোনো কিছুর উপর নির্ভর করে না। এবার আমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়েছে। খেয়াল করে দেখো, এখানে জি এর মান অনেক কম, ফলে আকর্ষণ বলের মানও কম। তাই যদি বস্তুর ভর অনেক বেশি না হয়, তাহলে আকর্ষণ বলের মান বাড়বে না, ফলে এর উপস্থিতি আমরা সহজে টের পাই না। আর যেহেতু তোমার আর তোমার বন্ধুর ভরের মান অনেক কম, তাই তোমাদের আকর্ষণ বলের মানও কম, তাই তোমরা একে অপরের দিকে ছুটে যাচ্ছ না।
কি প্রশ্নের উত্তর পেলে তো? আজকে তুমি নিউটনের বিখ্যাত একটি সূত্র সম্পর্কে জানলে। এরপরে অভিকর্ষ নিয়ে বিস্তারিত জানবে। ভালো থেকো সে পর্যন্ত। হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা নিউটন ও একটি আপেল নিয়ে একটি মজার গল্প শুনেছিলাম। এরপর জানতে পেরেছিলাম মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। অদ্ভুত এই ঘটনাটির নাম তোমার মনে আছে কি? ঠিক ধরেছ, মহাকর্ষ। আজকে তুমি মহাকর্ষের মতোই আরেকটি বল সম্পর্কে জানবে, যার নাম হলো অভিকর্ষ। তাহলে চলো শুরু করা যাক। ধরে নাও একজন অ্যাস্ট্রোনট আর একটি আপেল স্পেসে ভেসে বেড়াচ্ছে। তাহলে নিউটনের কথা অনুযায়ী অ্যাস্ট্রোনট আপেলকে তার নিজের দিকে যে বলে টানবে, আপেলটিও ঠিক একই বলে অ্যাস্ট্রোনটকে নিজের দিকে টানবে। দুইটি বস্তুর মধ্যে এই আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ। কিন্তু যদি দুটি বস্তুর একটি পৃথিবী এবং আরেকটি অ্যাস্ট্রোনট হয়, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে তাকে নতুন একটি নামেও প্রকাশ করতে পারবে। বলতে পারো সেটা কি? সেটা হলো অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল। তাহলে অভিকর্ষ বলের সংজ্ঞাটি এভাবে বলা যায়। আর এই অভিকর্ষের জন্যই নিউটনের মাথায় আপেল পড়েছিল। আবার একটি বস্তুকে যত জোরে উপরের দিকে ছুঁড়ে দাও না কেন, সেটাও অভিকর্ষের জন্যই একসময় মাটিতে ফিরে আসবে। এবার তোমাকে একটা মজার প্রশ্ন করি। যদি আপেল আর পৃথিবী একে অপরকে একই বলে আকর্ষণ করে, তাহলে শুধু আপেল কেন পৃথিবীর দিকে চলে আসে? পৃথিবী কেন আপেলের দিকে যায় না? এর উত্তর জানতে তোমাকে অভিকর্ষ ত্বরণ নিয়ে আগে জানতে হবে। কিন্তু এটি বুঝতে হলে তোমাকে বেগ ও ত্বরণ নিয়ে একটু আইডিয়া নিতে হবে। বেগ বলতে কোনো একদিকে স্পিডের মান বোঝায়। ধরো তুমি বাসে করে কোথাও ঘুরতে যাচ্ছ। বাসটি সোজা দিকে 1 সেকেন্ডে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে বাসের বেগ হবে 40 মিটার পার সেকেন্ড। আবার প্রতি সেকেন্ডে বেগের যে পরিবর্তন হয় তাকে ত্বরণ বলে। ধরো ড্রাইভার বাসটির স্পিড প্রতি 1 সেকেন্ড পর পর 10 মিটার পার সেকেন্ড করে বাড়াচ্ছে, তাহলে বাসের ত্বরণ হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। কোনো বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলে সময়ের সাথে সাথে এর বেগের পরিবর্তন বা ত্বরণ ঘটে। আর অভিকর্ষ বলের জন্য কোনো বস্তুর যে ত্বরণ হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। সহজ কথায় অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বেড়ে যাওয়ার হারকেই অভিকর্ষ ত্বরণ বলে। একে জি এর সাহায্যে প্রকাশ করা হয়। অভিকর্ষ ত্বরণের একক বের করতে তোমার সরণ ও সময়ের এককের দরকার পড়বে। চলো তাহলে অভিকর্ষ ত্বরণের একক এভাবে বের করে ফেলি। কি বুঝতে পারছো তো? এবার চলো অভিকর্ষ বলের ইকুয়েশন ফর্মটা দেখে আসি। মনে করো পৃথিবীর ভর ক্যাপিটাল এম, আপেলের ভর স্মল এম। পৃথিবীর কেন্দ্র থেকে আপেলের ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে মহাকর্ষের সূত্রানুযায়ী আকর্ষণ বল এফ হবে এরকম। আবার বলের এই মানকে অন্যভাবে বস্তুর ভর ও অভিকর্ষ ত্বরণের গুণ আকারেও লেখা যায়। তাহলে এই দুইটি ইকুয়েশন কম্পেয়ার করে অভিকর্ষ ত্বরণ জি কে এভাবে লেখা যায়। এখন অভিকর্ষ ত্বরণের এই সমীকরণের দিকে তাকাও। সমীকরণটির ডান পাশে বস্তুর ভর এম নেই। এখান থেকে বলা যায় কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ তার ভরের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে শুধু দূরত্বের উপর। কারণ পৃথিবীর ভর এবং মহাকর্ষীয় ধ্রুবকের মান কনস্ট্যান্ট। তাহলে সোজা কথায় বলা যায় জি এর মান বস্তু নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ নয়। মানে হলো একই জায়গায় একটি লোহার বল আর একটি সোলার বলের অভিকর্ষ ত্বরণ একই হবে। কিন্তু লোহার বলটিকে ভিন্ন ভিন্ন প্লেসে রাখলে অভিকর্ষ ত্বরণও ভিন্ন ভিন্ন হবে। এর কারণ পৃথিবী পুরোপুরি গোল না, মেরু এলাকায় সামান্য চাপা। অর্থাৎ মেরু এলাকায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, আর ব্যাসার্ধ কম হওয়ায় জি এর মান হবে সবচেয়ে বেশি, আর তা হবে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার মেরু থেকে যতই বিষুব অঞ্চলের দিকে যাবে ব্যাসার্ধ ততই বাড়তে থাকবে, আর ব্যাসার্ধ যতই বাড়বে জি এর মান ততই কমবে। কমতে কমতে বিষুব অঞ্চলে জি এর মান পাওয়া যায় 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
একই বস্তুর জন্য জি এর মান এক এক জায়গায় এক এক রকম হওয়ায় বিজ্ঞানীরা পড়লেন মহা মুশকিলে। হিসাবে গরমিল হওয়ায় তারা ঠিক করলেন অভিকর্ষজ ত্বরণের এভারেজ একটা মান ধরে নেবেন। এই ঝামেলা দূর করার জন্য তারা অভিকর্ষজ ত্বরণের একটি মানকে আদর্শ বলে ধরে নিলেন। তা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যার মানে হলো একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বাড়বে। এখন তোমাকে আরেকটি প্রশ্ন করা যাক, সেটি হলো যদি অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ হয় তাহলে একটি লোহার বস্তু আর একটি কাগজ কেন একসাথে মাটিতে পড়ে না? আসলে এদের উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণের মান একই, তাই হিসাব মতে এদের একই সময় মাটিতে পৌঁছানোর কথা, রাইট? কিন্তু বাস্তবে বাতাসের বাধা এটি হতে দেয় না। তবে এই পরীক্ষাটি যদি বায়ুশূন্য জায়গায় করা হয় তাহলে দুটি জিনিস কিন্তু একই সাথে মাটিতে পড়বে। আশা করি সব বুঝতে পেরেছ। তোমাকে প্রথম দিকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল, সেটা খেয়াল আছে? এক্ষেত্রে আপেল পৃথিবীকে যেই ত্বরণে টানবে, পৃথিবী আপেলকে তার থেকে বেশি ত্বরণে টানবে, কারণ পৃথিবীর ভর আপেলের ভর থেকে অনেক বেশি। আর এজন্যই আপেল পৃথিবীর দিকে এগিয়ে যায়, পৃথিবী আপেলের দিকে যায় না। আজকে আমরা অভিকর্ষ রিলেটেড কিছু মজার জিনিস জানতে পারলাম। পরবর্তী পর্বে কোনো বস্তুর ভর ও ওজন নিয়ে জানতে পারবো। সে পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। এর আগে আমরা অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ নিয়ে জেনেছিলাম। আজকে আমরা ভর ও ওজন নিয়ে জানতে পারবো। আচ্ছা বলো তো, একটা কলম সরাতে বেশি কষ্ট হবে নাকি একটা গাড়ি? নিশ্চয়ই মনে মনে হাসছো, ভাবছো এটা আবার কেমন প্রশ্ন? এর উত্তর তো সবার জানা। হ্যাঁ, ঠিক ধরেছ, গাড়ি সরাতে বেশি কষ্ট হবে। কিন্তু গাড়িতে কি এমন আছে যে এটা সরাতে আমাদের এত কষ্ট হবে? আসল ঘটনা হলো জড়তা। যার জড়তা যত বেশি তাকে সরাতে তত বেশি কষ্ট হবে। তাহলে এখানে গাড়ির জড়তা বেশি আর কলমের জড়তা কম। এই কারণে কলম সরাতে কষ্ট কম হয় আর গাড়ি সরাতে বেশি। তুমি কি বলতে পারবে জড়তা আসলে কি? কোনো একটা বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম, সেটাই জড়তা। যেমন কলমটি স্থির অবস্থায় ছিল, যদি তুমি না সরাতে তাহলে এটা এভাবেই স্থির অবস্থায় থাকতো। ঠিক একইভাবে গাড়িটিকে পর্যাপ্ত বল দিয়ে ঠেলার আগ পর্যন্ত এটা কিন্তু স্থিরই থাকবে। তুমি যতক্ষণ বল অর্থাৎ ধাক্কা না দিচ্ছ ততক্ষণ কলম বা গাড়ির স্থির থাকার প্রবণতাই এক ধরনের জড়তা। এবার একটু চিন্তা করো, তুমি যখন ভাবলে যে গাড়ি সরানো কঠিন হবে কিন্তু কলম সরানো ইজি, সেটির পিছনে তোমার লজিক হয়তো এমন যে গাড়ি অনেক ভারী কিন্তু কলম অনেক হালকা। এই যে কোনো বস্তু ভারী নাকি হালকা, এর পরিমাপই হচ্ছে ভর। অন্যভাবে বলা যায়, এতক্ষণ যে জড়তা নিয়ে কথা বলেছি তার পরিমাপই হচ্ছে ভর। আবার যে কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে বলা হয় ভর। অর্থাৎ একটি বস্তু যে সকল উপাদান নিয়ে গঠিত তাদের মোট পরিমাণ ভর হিসেবে পরিচিত। উপাদান বলতে অণু বা এর ভিতরের পরমাণু ইত্যাদি বোঝায়। আবার ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা পরমাণু গঠিত। আশা করি পারমাণবিক গঠনের সাথে ভরের সম্পর্ক তুমি বুঝতে পেরেছ। ভরের কিন্তু একটা একক আছে, যেই একক তুমি আগেই শুনেছ। বাজারে যখন চাল কিনতে যাও তখন খেয়াল করলে দেখবে চালের হিসাব করা হয় কেজি এককে। এটি ভরের একক। কেজি হচ্ছে ভরের এসআই একক, আর সিজিএস একক হলো গ্রাম। আবার ট্রাকে বহন করা মালামাল কিংবা চালের বস্তার ভর হিসেব করা হয় টনে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ওজন কত, এর উত্তর দিতে হলে ওজন সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। গত লেসনেই তোমাকে বলেছিলাম, পৃথিবী আর অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে অভিকর্ষ বল বলা হয়। এক্ষেত্রে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে ওজন বলে। এই বল ক্রিয়া করে পৃথিবীর কেন্দ্র বরাবর। এই সূত্র ইউজ করে তুমি যে কোনো বস্তুর ওজন বের করতে পারবে। যেহেতু ওজন এক ধরনের বল, তাই এর একক হবে নিউটন। অর্থাৎ তোমার ভর যদি হয় 45 কেজি, তাহলে তোমার ওজন হবে 441 নিউটন। কিন্তু খেয়াল করলে দেখবে বাস্তব জীবনে আমরা বলি আমাদের ওজন 40 কেজি বা 50 কেজি ইত্যাদি। আর তুমি তো জানোই কেজি হলো ভরের একক। অর্থাৎ ফিজিক্সের ভাষায় যাকে ভর বলে, দুর্ভাগ্যক্রমে আমরা বাস্তব জীবনে তাকে ওজন বলি। কিন্তু ফিজিক্সের মতে ভর ও ওজনের মধ্যে একটা পার্থক্য আছে।
তাহলে কেউ যদি তোমাকে বলে চালের ওজন 5 কেজি, তাহলে নিশ্চয়ই তুমি ভুল ধরিয়ে দিতে পারবে। চলো এবার কল্পনাতে চাঁদে ঘুরে আসি। গত লেসনে আমরা অভিকর্ষজ ত্বরণ ও এর আদর্শ মান সম্পর্কে জেনেছিলাম, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর মানের 1/6 গুণ, অর্থাৎ মাত্র 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার্ড। তুমি পৃথিবীতে তোমার ওজন মেপেছিলে 441 নিউটন। যখন চাঁদে যাবে তোমার মধ্যে অবস্থিত মোট পদার্থের পরিমাণ একই থাকায় ভরের কিন্তু কোনো পরিবর্তন হবে না। ভেবে দেখো তো, ভরের মতো ওজনও কি সেম থাকবে? উত্তরটি হচ্ছে না, কারণ ওজন ডিপেন্ড করে ভর ও অভিকর্ষজ ত্বরণের উপর। সো ভর একই থাকলেও শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের কারণে চাঁদে ওজনের ডিফারেন্ট মান পাওয়া যায়। তাহলে চাঁদে তোমার ওজন হবে 73.35 নিউটন, যা পৃথিবীতে ওজনের 1/6 গুণ। অবাক করা ব্যাপার, তাই না? সত্যি তাই। মানে পৃথিবীতে তুমি নিজেকে যতটা ভারী ফিল করবে, চাঁদে তার চেয়ে অনেক হালকা ফিল করবে। ঠিক একইভাবে যদি কোথাও অভিকর্ষজ ত্বরণের মান 0 হয়, তাহলে ভর 0 না হলেও ওজন কিন্তু হবে 0। পৃথিবী আর চাঁদে যেমন ওজনের ডিফারেন্স দেখতে পেলে, তেমনি পৃথিবীতে যে কোনো দুটি স্থানে ওজন ডিফারেন্ট হবে যদি অভিকর্ষজ ত্বরণের মান ডিফারেন্ট থাকে। এবার চলো ভর ও ওজন মাপা যন্ত্র নিয়ে কথা বলা যাক। ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্র দিয়ে, আর ওজন মাপা হয় স্প্রিং নিক্তি দিয়ে। কিন্তু অনেক সময় ওজন মাপা যন্ত্রগুলোতে কেজিতে দাগ কাটা থাকে, যেটা ভুল। ওজন সব সময় নিউটনে পরিমাপ করতে হয়। ওজন বেশি বা কম হলে কি হয় তার একটি বাস্তব উদাহরণ দিয়ে শেষ করা যাক। তুমি কি জানো সিঁড়ি বেয়ে উপরে উঠতে কষ্ট হয় কেন? যখন তুমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাও, তখন অভিকর্ষ বল বা তোমার ওজনের বিরুদ্ধে উপরের দিকে কাজ করতে হয়। তাই স্বাভাবিকভাবে হাঁটতে আমাদের যে শক্তি খরচ হয়, সিঁড়ি বেয়ে উপরে উঠতে তার থেকে বেশি শক্তি খরচ হয়, ফলে কষ্ট বেশি হয়। যার ওজন যত বেশি তাকে তত বেশি শক্তি খরচ করতে হয় বলে চিকন মানুষের থেকে মোটা মানুষের সিঁড়ি বেয়ে উপরে উঠতে বেশি কষ্ট হয়। আই হোপ তুমি বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্তই। আজকে তুমি ভর ও ওজন নিয়ে অনেক কিছু জানলে। পরের লেসনে আবার দেখা হবে। ভালো থেকো সে পর্যন্ত। দেখে থাকবে। ভর ও ওজন নিয়ে তুমি তো অলরেডি বিস্তারিত জেনেছো। তুমি তো জানো চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর মানের 6 ভাগের 1 ভাগ। ঠিক একইভাবে পৃথিবীর মধ্যেও দুটি ভিন্ন ভিন্ন জায়গায় অভিকর্ষজ ত্বরণ ভিন্ন ভিন্ন হতে পারে। এই লেসনে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বা ওজনের মান যে বিভিন্ন হতে পারে তা নিয়ে জানবো। আচ্ছা, তোমার কি মনে হয় এভারেস্টের চূড়ায় অথবা এর নিচে ওজনের মান কি ভিন্ন হবে? ঠিক ভেবেছো। স্থান ভেদে বস্তুর ওজনের পরিবর্তন হয়, আর স্থানের এই পরিবর্তনকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন স্থানে, দ্বিতীয়টি হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে, এবং পৃথিবীর ভিতরে বা অভ্যন্তরে কোনো স্থানে। পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন আবার দুটি কারণে হতে পারে। একটি পৃথিবীর চ্যাপ্টা শেপের জন্য, আরেকটি পৃথিবীর আহ্নিক গতির জন্য। প্রথমে আমরা দেখব পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে পরিবর্তিত হয়। মজার বিষয় কি জানো, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, তাই পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানে দূরত্ব সমান নয়। এখন পৃথিবীর ব্যাসার্ধকে 2 ভাগে ভাগ করা হয়েছে।
একটি হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর মেরু ব্যাসার্ধ এবং অপরটি হচ্ছে পূর্ব পশ্চিম বরাবর বিষুবীয় ব্যাসার্ধ। যেহেতু পৃথিবীর উত্তর দক্ষিণে চাপা, তাই মেরু ব্যাসার্ধ থেকে বিষুবীয় ব্যাসার্ধ প্রায় 22 কিলোমিটার বেশি। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে উত্তর দক্ষিণ মেরুতে ব্যাসার্ধ কম থাকায় এখানে জি এর মান সর্বোচ্চ থাকে, আর বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি থাকায় এখানে জি এর মান সর্বনিম্ন থাকে। পরীক্ষা করে দেখা যায় বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78 এবং মেরুতে এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হলে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ ধরা হয়, আর তা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণনকে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই গতির জন্য জি এর মান বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। আর যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর ডিপেন্ড করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে এই মানের পরিবর্তন হয়। আশা করি বুঝতে পেরেছো। অভিকর্ষজ ত্বরণ বের করার এই সূত্রটি তুমি অলরেডি দেখেছো। এখন ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে r+h দূরত্বে কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান জি প্রাইম হলে সূত্রটি হবে এরকম। খেয়াল করো, এই ফ্র্যাকশনের হরের মান কিন্তু বেড়ে গেছে, তাহলে জি প্রাইমের মান কমে যাবে। তাহলে আমরা যদি এভারেস্টের চূড়ায় উঠি তাহলে আমাদের ওজনও কিন্তু কমে যাবে। ভূপৃষ্ঠ থেকে যতই নিচে নামা যায়, যেমন বিভিন্ন খনিগুলোতে, ততই পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কমতে থাকে। তোমার হয়তো মনে হবে দূরত্ব কমে যাওয়ার কারণে জি এর মান বেড়ে যাবে, তবে এক্ষেত্রে তার উল্টোটি ঘটবে। অভিকর্ষ বলের কারণে পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তু এইচ গভীরতায় এস বিন্দুতে নামলে এবিসি গোলকটি পৃথিবী পৃষ্ঠের মতো আচরণ করবে, অর্থাৎ এবিসি গোলকটির ভর এই সূত্রে ক্যাপিটাল এম হিসেবে তখন কাজ করবে। খেয়াল করে দেখো, যেহেতু গোলকের আকার পৃথিবী থেকে ছোট, তাই এর ভর পৃথিবীর প্রকৃত ভর থেকে কমে যাবে, আর এই সূত্র অনুযায়ী অভিকর্ষজ ত্বরণও কমে যাবে। এখন ক্যালকুলেশন করে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম এবং পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি এর মধ্যে এমন একটি সম্পর্ক পাওয়া যায়। এই সূত্রের প্রতিপাদন তুমি উপরের ক্লাসে ভালোমতো জানবে। এখানে এইচ এর মান যত বেশি হবে, জি প্রাইমের মান তত কম হবে, আর এইচ এর মান যত কম হবে, জি প্রাইমের মান তত বেশি হবে। এখন বস্তুটি যদি পৃথিবী পৃষ্ঠে থাকে তখন এইচ এর মান 0, তাহলে জি প্রাইমের মান অভিকর্ষজ ত্বরণ জি এর সমান হবে। আবার বস্তুটি ভূকেন্দ্রে থাকলে এইচ আর এর সমান হবে, তখন জি প্রাইমের মান 0 হবে। তাহলে বলা যায় ভূকেন্দ্রে জি এর মান 0 এবং ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। তার মানে কোনো মানুষ যদি মাটি কেটে সুড়ঙ্গ বানাতে বানাতে সোনার খনির আশায় নিচের দিকে যেতে থাকে, তাহলে তার ওজন কমতে থাকবে, আর ভূকেন্দ্রে পৌঁছে গেলে সে নিজেকে ওজনহীন মনে করবে। আশা করি বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্তই, নতুন কোনো লেসন নিয়ে আবার দেখা হবে। ভালো থেকো সে পর্যন্ত।
হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজকে আমরা একটা মজার জিনিস শিখব। তার আগে চলো একটু মেলা থেকে ঘুরে আসি। তুমি নিশ্চয়ই মেলাতে এরকম নাগরদোলা দেখেছো। আমি যখনই মেলায় যেতাম তখনই নাগরদোলায় চড়তাম। এখন বলো তো, নাগরদোলায় যখন উপর থেকে নিচের দিকে নামতে থাকে তখন হালকা অনুভব হয় কেন? এটার উত্তর এখন বলবো না, আজকের লেসন শেষে তুমি নিজেই এর উত্তরটি দিতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা অভিকর্ষজ ত্বরণের জন্য লিফটে ও মহাকাশে ওজন যে ভিন্ন হয় তা নিয়ে জানবো। এটা নিয়ে কথা বলা শুরু করার আগে চলো ওজনটা একটু মেপে নেওয়া যাক। ৭৪ কেজি, মনে হচ্ছে আবার ডায়েটিং শুরু করতে হবে। যাই হোক, এবার চলো লিফটে চড়ে একটু উঠানামা করে আসি। লিফটে চড়ে উপরে ওঠার সময় তুমি হয়তো খেয়াল করেছো নিজেকে কিছুটা ভারী মনে হয়। এবার নিচে নামি। এখন লিফটে চড়ে নিচের দিকে নামার সময় নিজেকে কিছুটা হালকা ফিল করবে। ব্যাপারটা মজার না? একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো আসল ওজন আর ওজন ফিল করা কিন্তু এক জিনিস নয়। চলো এখন লিফটে চড়ার সময় এরকম হওয়ার পেছনের ফিজিক্সটা জেনে নেই। এর আগে চলো ওজন মাপার সময় ওয়েট মেশিনে কি ঘটনা ঘটে তা দেখে আসি। ওয়েট মেশিনে ওজন মাপার সময় দুটি ফোর্স কাজ করে। একটি গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা সোজা নিচের দিকে পৃথিবীর সেন্টার বরাবর কাজ করে। আরেকটা ফোর্স হলো তুমি মেশিনের উপর দাঁড়িয়ে তোমার ওজনের সমান যে বল দিচ্ছ তার বিপরীত বল, যা উপরের দিকে কাজ করে। যদি এই প্রতিক্রিয়া বল না থাকতো তুমি নিজের ভারী মাটির নিচে ঢুকে যেতে আর কোনো ওজন ফিল করতে পারতে না। উপরের দিকে যে বলের কারণে তুমি নিজের ওজন ফিল করো তাকে প্রতিক্রিয়া বল বলে। আর এই প্রতিক্রিয়া বল তোমার ওজনের সমান ও বিপরীতমুখী। যেহেতু স্থির অবস্থায় তোমার ত্বরণ শূন্য, তাই তুমি আসলে ওজনটাই ফিল করবে। অর্থাৎ যখন লিফট থেমে থাকে তখন লিফটে ওজন মাপলে ৭৪ কেজি পাবে। কিন্তু লিফট যখন উপরে উঠতে শুরু করে তখন লিফটের উপরের দিকে একটা ত্বরণ থাকে। যেহেতু উপরের দিকে লিফট একই ত্বরণে উঠছে, তাহলে লিফটের সাপেক্ষে তোমার ত্বরণ হবে অভিকর্ষজ ত্বরণ জি প্লাস লিফটের ত্বরণ। যেহেতু ত্বরণ বেড়ে গেছে, তাই লিফটের উপর দেয়া তোমার বলও স্থির অবস্থার চেয়ে বেড়ে যাবে। ফলে লিফটও স্থির অবস্থা থেকে বেশি প্রতিক্রিয়া বলে তোমাকে উপরের দিকে পুশ করবে। অর্থাৎ প্রতিক্রিয়া বলের মান বেড়ে যাওয়ায় তোমার নিজেকে ভারী মনে হবে। ঠিক একইভাবে লিফট যখন নিচে নামতে শুরু করে তখন লিফটের নিচের দিকে একটা ত্বরণ থাকে। যেহেতু লিফট নিচের দিকে চলছে, তাহলে লিফটের সাপেক্ষে তোমার ত্বরণ হবে অভিকর্ষজ ত্বরণ জি মাইনাস লিফটের ত্বরণ। ত্বরণ কমে যাওয়ায় লিফটের ওপর দেওয়া তোমার বলও স্থির অবস্থার চেয়ে কম হবে। ফলে লিফটও স্থির অবস্থা থেকে কম প্রতিক্রিয়া বলে তোমাকে উপরের দিকে পুশ করবে। অর্থাৎ প্রতিক্রিয়া বলের মান কমে যাওয়ায় তোমার নিজেকে হালকা মনে হবে। তাহলে বলো তো, কেউ যদি লিফটের কেবল কেটে দেয় অথবা কোনো কারণে কেবল ছিঁড়ে যায় তাহলে কি হবে? এ সময় লিফট মুক্তভাবে নিচে পড়বে, মানে অভিকর্ষজ ত্বরণ জি ত্বরণে নিচের দিকে নামবে। তাহলে লিফটের সাপেক্ষে তোমার ত্বরণ হবে জি মাইনাস জি অর্থাৎ শূন্য। ফলে তুমি লিফটের উপরে কোনো বল প্রয়োগ করবে না, যার কারণে লিফটও তোমার উপর কোনো প্রতিক্রিয়া বল দিবে না। এর ফলাফল হিসেবে তুমি নিজেকে ওজনহীন মনে করবে। এই অবস্থায় একটা পানি ভর্তি গ্লাসকে উপর করলে দেখবে পানি পড়ছে না। একেই বলে ওজনহীনতা। গ্লাস উপর করলে পানি না পড়ার ঘটনা তুমি আর কোথায় দেখেছো ভাবো তো? ঠিক ধরেছ, মুভিতে মহাশূন্যযানের সিনে। মহাশূন্যযানে মহাশূন্যচারী নিজেকে ওজনহীন মনে করে। এর কারণ হলো মহাশূন্যযানের বৃত্তাকার গতি। এই গতির জন্য দেয়ালের বা মেঝের সাপেক্ষে মহাশূন্যচারীর ত্বরণ শূন্য হয়। ফলে দেয়ালে বা মেঝেতে কোনো বল না দেওয়ায় প্রতিক্রিয়া বল শূন্য হয়, যার ফলে ওজনহীন মনে হয়। কিন্তু মজার বিষয় কি জানো? ওজনহীনতা ফিল করার সময় তোমার কাছে যে ভর শূন্য মনে হয়, বাস্তবে কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছুর ভর শূন্য হয় না। অর্থাৎ ওজনহীন বলতে বোঝায় আমাদের ভর আছে, কিন্তু সেটি আমরা ফিল করতে পারছি না। লিফট জি ত্বরণের নিচে নামলে বা মহাশূন্যযান বৃত্তাকার গতিতে থাকলে তখন তুমি নিজেকে ওজনহীন মনে করবে। যদি লিফট বা মহাশূন্যযান স্থির থাকে তাহলে তুমি আসল ওজনটাই ফিল করবে। আশা করি নাগরদোলায় চড়ে নিচে নামার সময় ওজন হালকা ফিল করার অ্যান্সার পেয়ে গেছো। মজায় মজায় অভিকর্ষজ ত্বরণ নিয়ে অনেক কিছু শেখা হয়ে গেছে আমাদের। এখান থেকে তুমি যদি কিছু ভাবতে শেখো, তাই অনেক কিছু। দেখা হবে পরের চ্যাপ্টারে। স্টে সেফ।